I am Dr. Pankaj Kumar Udhikari, a practicing physician at New Barakpur. I am practicing for more than 40 years. And in the field of gastroenterology, I have a lot of works done uh, previously. Now, as today's topic is Barrett's esophagitis and do's and don'ts. Barrett's esophagitis এমন একটা অবস্থা যেটা খাদ্যনালীর আস্তরণের কোষগুলি পেটের অ্যাসিডের কারণে ক্ষতিগ্রস্ত হয়। সেটা কিভাবে হয়? আমাদের যে ইন্টেস্টিনের যে লেয়ার গুলো থাকে, যেখানটাতে যে ধরনের সেলস থাকে, সেই সেলস গুলো ইসোফেগাসের সেলস গুলো রিপ্লেসড হয়ে যায়, সেভাবে জিআরডির কারণে খাদ্যনালীর মধ্যে ফিরে আসে। এর ফলে আস্তরণের কোষগুলির মধ্যে পরিবর্তন ঘটে। ব্যারেটস ইসোফেগাসে আক্রান্ত রোগীদের খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। যদি আপনি ব্যারেটস ইসোফেগাইটিসে আক্রান্ত হন, তবে কিছু করণীয় বা না করণীয় আপনাকে উপসর্গগুলি কমাতে সাহায্য করে। যেমন যেসব খাবার ও পানীয় আপনার উপসর্গকে বাড়িয়ে তোলে, সেগুলি এড়িয়ে চলুন। যেমন ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, উচ্চ চর্বিযুক্ত যে খাবার, যেমন প্রক্রিয়াজাত মাখন এবং মাংস, চকলেট, পেপারমেন্ট, এগুলো এড়িয়ে চলুন। এছাড়া সাইট্রাস জুস, কফি, চা, সোডা, অ্যালকোহল থেকে দূরে থাকুন। যদি দুধ ও পনির আপনার উপসর্গ বাড়িয়ে তোলে, তাহলে সেগুলো এড়িয়ে চলুন। যেমন সস, যেমন টমেটো সস, মাস্টার্ড সস, ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি, এগুলো এড়িয়ে চলা উচিত। যে খাবারগুলো আপনার উপসর্গকে খারাপ করতে পারে আর অস্বস্তি সৃষ্টি করতে পারে। আপনি কি খাবেন? খাওয়ার ব্যাপারে প্রথমে বলা হলো খাবেন না, এবার কি খাবেন? তাহলে ফাইবার সমৃদ্ধ খাবার খান, কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করুন, ফলমূল খান, শাকসবজি খান, হার্বস খান, ওটস খান, মটরশুঁটি খান, কোনোয়া খান, ব্রাউন রাইস খান, লেন্টিল শাক যেটা পাওয়া যায় সেটা খান, পূর্ণাঙ্গ শস্য রুটির মতো খাবার খেতে পারেন। খাবার খাওয়ার পদ্ধতি তো আপনাকে ও আপনার উপসর্গকে প্রভাবিত করতে পারে। খাবার ছোট ছোট পরিমাণে খেতে হবে, ধীরে ধীরে খেতে হবে। দিনে একাধিকবার খাবার খেতে হবে। আমি বলি কমসে কম 5 বার আপনাকে খেতে হবে। বড় পরিমাণে খাবার এড়িয়ে চলুন। মিনিমাম 5 to 6 times a day you must have to take small amounts of food at a time, and very slowly you should chew the প্রোডাক্ট হোয়াট ইউ আর কনজিউমিং। এতে আপনার হজমের উপর কম চাপ পড়বে এবং অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি কম হতে পারে। খাবার খাওয়ার পরেই শুয়ে পড়বেন না, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আফটার টেকিং মিল, বাংলায় একটা কথা আছে, আফটার ডিনার ইউ শুড ওয়াক এ মাইল। খাবার খাওয়ার পর প্রত্যেকেরই আমাদের অন্তত 3 ঘন্টার মধ্যে শুয়ে না পড়া উচিত। খাবার খাওয়ার পর অন্তত 3 ঘন্টা শুয়ে না থাকার চেষ্টা করুন। এটা করতেই হবে। এটা না করলে কিন্তু ব্যারেটস এসোফেজিটিস কখনোই সারবে না। খাবার খাওয়ার পর সোজা হয়ে বসুন, অথবা আপনি পায়চারি করুন মিনিমাম 15 মিনিটস টু হাফ অ্যান আওয়ার। তারপর আপনি চেয়ারে বসুন বা সোফায় বসুন, বসে কথাবার্তা বলুন এবং দ্য ফ্যামিলি মেম্বার্স এন্ড আদার্স। বা আপনার পড়াশোনা থাকলে পড়াশোনা করুন। আপনি যদি ডাক্তারি করেন, সেও আপনি বসে করতে পারেন। বাট খাবার ঠিক খাওয়ার 3 ঘন্টার মধ্যে কোনোভাবেই শুয়ে পড়া চলবে না। এতে অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি কমবে। আপনার অতিরিক্ত ওজন যেটা আছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ানদের যে সেন্ট্রাল ওবেসিটি, দ্যাট ইজ অলসো ব্যাড ফর দিস ব্যারেটস এসোফেজিটিস। সেই অতিরিক্ত ওজনটা কমাতে হবে। স্বাস্থ্যকর ওজন রাখার জন্য আপনাকে অতিরিক্ত যদি ওজন থাকে সেটাকে কমাতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন কমানোর জন্য, এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য সহায়ক হবে। বিছানায় মাথা উঁচু করে ঘুমানোর চেষ্টা করুন। আমরা যদি সেরকম কিছু করি, ধরুন খুব সিম্পল সাধারণ মানুষের সাথে, তার পক্ষে তো অন্য ধরনের হাই গ্যাজেটস যে ইয়ে এখন টেবিল বেড গুলো বেরিয়েছে, সেগুলো কেনা সম্ভব নয়। তাকে আমরা বললাম মাথার দিকে যে খাটের পায়া আছে, সেখানটাতে আপনি একটা করে ইট দিয়ে রাখুন। একটা করে ইট দিয়ে রাখুন মানে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, আপনার 3 ইঞ্চি উঁচু করুন, বা 5 ইঞ্চি আপনি উঁচু করতে পারেন, এবং পায়ের দিকটা নিচু রাখুন। তাহলে আপনার এই খাবার যেটা খেলেন, খাবার খেলে খাবারটা নিচের দিকে যাবে। খাবারটা নিচের দিকে যাওয়া উচিত, সেটা রিফ্লাক্সটা এতে অনেকটা কমে। এবার এখানে আরেকটা কথাও বলা যায়, ধরুন আপনি এই যে প্রক্রিয়া বললাম, সে প্রক্রিয়াতে কিন্তু খাবারটা নিচের দিকে যাবে, তাহলে রিফ্লাক্সটা কম হবে। আর এছাড়াও আরেকটা জিনিস করা যায়, যদি কেউ ঘুমোতে চান, ঘুমোলে তাকে বাঁ দিক কাত হয়ে ঘুমোলে খুব ভালো হয়। ডান দিকে কাত হয়ে ঘুমালে অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনাটা বেড়ে যায়। অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা বেড়ে যায়। আর এরপরে হচ্ছে ধূমপান পরিহার করা। ব্যারেটস এসোফেজিটিস আক্রান্ত রোগীরা যারা ধূমপান করেন, তাদের মধ্যে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি
ঝুঁকি ধূমপান না করার ব্যক্তিদের তুলনায় বেশি। কারণ ধূমপান যেটা, সে ধোঁয়া গিয়ে সোজা ওই ব্যারেটসে চলে যায়, যেখানে মিউকাস মেমব্রেন গুলো ইরোডেড হয়ে গেছে, যেখানটাতে পাল্টে গেছে সেলগুলো, সেখানটাতে গিয়ে ইট স্ট্রাইকস দেয়ার অ্যান্ড ইট আলটিমেটলি তার মধ্যে একটা পরিবর্তন এনে একসময় এটাকে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যেসব খাবারে অ্যাসিড বা তেলযুক্ত, মশলাযুক্ত, চর্বিযুক্ত, ভারী, সেগুলো এড়িয়ে চলুন। ভালো খাবার, ভাজা খাবার, চকলেট, পেপারমেন্ট কফি, সাইট্রাস জুস, সোডা, অ্যালকোহল ইত্যাদি বন্ধ করুন। টমেটো সস, মাস্টার্ড সস, ভিনেগার, অ্যাসিডিক সস এড়িয়ে চলুন। দুধ, পনির, যদি দুগ্ধজাত খাবার থেকে বিরত থাকুন। আপনার চিকিৎসক যদি পেটের অ্যাসিড কমার জন্য ওষুধ দেন, তাহলে সেটা নিয়মিত খেতে হবে। নিয়মিত খেতে হবে মানে নিয়মিত উনি যে সময় বলবেন সেই সময় আপনাকে খেতে হবে, এবং রেগুলার একই সময়ে খেতে হবে, এবং খাবারের যে রুটিন দেবেন সেটাও আপনাকে মেনে চলতে হবে। তাহলে ব্যালেন্স ডিজিজ অবশ্যই অবশ্যই সেরে যায়। এটা না সারার মতো কোনো রোগ নয়। যদি কারোর অ্যাসিড রিফ্লাক্স বেশি থাকে, অন্য কোনো কারণ যদি থাকে, সেগুলোর জন্য আলাদা চিকিৎসা লাগে। ধরুন কারোর হায়াটাস হার্নিয়া আছে, তাহলে যদি বাড়াবাড়ি হায়াটাস হার্নিয়া হয়, তাহলে তার জন্য আলাদা চিকিৎসা প্রয়োজন হয় বা অপারেশনের প্রয়োজন হতে পারে। আর যদি ছোটখাটো হায়াটাস হার্নিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিছু অসুবিধা হয় না। এবং যদি এলিয়েসটা ল্যাক্স হয়ে থাকে, সেক্ষেত্রেও এই যে প্রক্রিয়াগুলো বলা হয়েছে, এই প্রক্রিয়াগুলো করলে কিন্তু আস্তে আস্তে সেটাও ঠিক হয়ে যায়। এবং যদি আপনি অল্প অল্প খাবার আস্তে আস্তে করে খান, তাহলে ওই এলিয়েস এর ওখানটা দিকে যে খাবারগুলো স্ট্রাইক করবে না এবং এলিয়েস কে বিব্রত করবে না, বা যেখানে ব্যারেলস এসোফেজাইটিস হয়ে আছে গ্রেড 1 বা গ্রেড 2, সেগুলোকে আপনার বিরক্ত করবে না, বা সেগুলোকে উত্তপ্ত করবে না, বা তাকে ইরিটেট করবে না। সো ইট উইল কাম টু এ কমফোর্টেবল জোন উইদিন ভেরি ফিউ উইকস। এবং এই চিকিৎসা সাধারণত 2 মাস থেকে 3 মাসের মধ্যে কিন্তু ব্যারেটস এসোফেজাইটিস ঠিক হয়ে যাওয়ার কথা, যদি সময় মতো তিনি ওষুধপত্র খান। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড দিস ইজ অলসো এভরিওয়ানস এক্সপিরিয়েন্স। এবং এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে আপনাকে 6 মাস পর একবার একটা এন্ডোস্কোপি করে আবার দেখে নিতে হতে পারে যে আপনার অবস্থাটা কি আছে। দ্যাটস অল। থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিবডি।